This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পুরাণ অনুযায়ী কলিযুগের শেষে যখন ওই অধর্ম চরম সীমায় পৌঁছবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে আবির্ভূত হবেন, দুষ্টের দমন করবেন আর শিষ্টের পালন করবেন। মানে একটা যুগের শেষ হবে, আর ফের কালচক্র আবার প্রথম জায়গায় ফিরে যাবে, সেখান থেকে ঘুরতে শুরু করবে। মানে ফের তারপর নাকি সত্য যুগে ফিরে যাবে আমাদের মানব সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানও কি বিশ্বাস করে সত্যি সত্যি যে মানব সভ্যতার শেষের সেদিন বলে সত্যিই কি কিছু আছে? করে কি? এই যে পরমাণু বিজ্ঞানীদের জার্নাল, সেও তো শেষের সেদিনেরই খোঁজ করছে। তা যদি হয়, তাহলে শেষের সেদিন আর কত দূরে? গত জানুয়ারি মাসে বললাম, মাপ যোগ করে বিজ্ঞানীরা দেখেছেন শেষের সেই মুহূর্ত আসতে নাকি আর মাত্র 85 সেকেন্ড বাকি। এবার আপনাকে বলতেই পারেন, কি আজগুবি কথাবার্তা বলছেন বলুন তো? আপনার মুখের কথা খসতে না খসতেই তো 85 সেকেন্ড শেষ হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হলো কই? ঠিক, আমার ঘড়ি, আপনাদের ঘড়ি, এই মোবাইল যেখানে যেখানে সময় দেখায়, সব জায়গায় 85 সেকেন্ড তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের হিসেবে যে 85 সেকেন্ড, সেটা এখনও শেষ হয়নি। কারণ যে ঘড়ি দেখে বিজ্ঞান পৃথিবীর আয়ু কষে, সেই ডুমসডে ক্লক আমার আর আপনার ঘড়ির থেকে অনেকটা আলাদা। আপনার আমার ঘড়ির মাপকাঠিতে ওই ডুমসডে ক্লক সময় মাপে না। মানে এই ঘড়িটা আর 5টা সাধারণ ঘড়ির মতো নয়। ওই যে টিক 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 করে ঘড়ির কাঁটাটা চলছে, ওইভাবে 85 সেকেন্ড নয়। ডুমসডে ক্লকে বিজ্ঞানীরা সময় মাপেন অনেকগুলো বিষয়কে মাথায় রেখে। পৃথিবীর কোথায় কতটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে, কোনোভাবে পরমাণু যুদ্ধের সম্ভাবনা আছে কি না, কোন কোন দেশ পরমাণু শক্তিধর হয়ে উঠল, তাদের মধ্যে আবার কাদের মাথায় যুদ্ধের ভূত চেপে বসে আছে, কে কে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, কে কে পরমাণু অস্ত্রধর হয়ে বিপজ্জনকভাবে কাউকে আঘাত হানার কথা ভাবনা চিন্তা শুরু করেছে। এই সমস্ত কিছু, এবং অবশ্যই আলটিমেট হচ্ছে পৃথিবীর শেষের সেদিন ডেকে আনতে কেউ পাগল হয়ে উঠেছে কি না, এই 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 সব তথ্যগুলোর উপর ভিত্তি করেই না ওই সময় মাপা হয় এই ডুমসডে ক্লকে, বিভিন্ন প্যারামিটার, মানে মাপকাঠি। এবার শিকাগোর সদর দপ্তরে বসে পরমাণু গবেষকরা দেখেছেন আমাদের হাতে এই সভ্যতাকে টিকিয়ে রাখতে আর মাত্র 85 সেকেন্ড সময় আছে। তাদের এই উপলব্ধির কারণ কি, সেটাও তাদের জার্নালে খোলসা করে দিয়েছেন ওই পরমাণু বিজ্ঞানীরা। তারা বলেছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প নামক ভদ্রলোক, যিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, ওই পাগলের হাতে যতদিন আমেরিকার চাবিকাঠি থাকবে, ততদিন পৃথিবীতে যে কোনো মুহূর্তে ওই 85 সেকেন্ডটা শেষ হয়ে যেতে পারে, অর্থাৎ মুহূর্তে আধার নামতে পারে। 2024 সালে ডুমসডে ক্লক জানিয়েছিল পৃথিবীর আয়ু 90 সেকেন্ড। 2025 সালে সেটা কমে হয় 89 সেকেন্ড। কিন্তু এবছর দেখুন, এক ধাক্কায় 4 সেকেন্ড সময় কমে গেছে। এই সময় কমিয়ে দেওয়ার যাবতীয় কৃতিত্ব নাকি ওই ট্রাম্পের পাগলামোর। বিজ্ঞানীরা তো বলছেন, যেভাবে হাত ধুয়ে ইরানের পেছনে আমেরিকা পড়েছে এবং যেরকম তার মানসিক অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে নাকি পরিস্থিতিটা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া মানে খুব পরিষ্কার, যদি কোনোভাবে চাপ একটু বেশি হয়ে যায়, হতেই পারে এই ব্যবসায়ীর বুদ্ধি এবং একই সঙ্গে ইগো, পাগলের ইগো করে দিতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহার। এবার বিজ্ঞানীরা খুব ভুল কিছু একটা আন্দাজ করেছেন কি, ভেবে দেখুন তো। সম্ভবত না, বরং ওই ডুমসডে ক্লকের হিসেবকে সত্যি প্রমাণ করতেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু অস্ত্রের পরীক্ষাটাকে পরবর্তী ধাপে নিয়ে গেছেন। ঠিক এই ইরানের সাথে সংঘাতের ফাঁকেই তিনি এই পরমাণু অস্ত্র ব্যবহারের দিকে আরেক পা এগিয়ে গেছেন।
আমেরিকার এয়ারফোর্স মিনিটম্যান-3 নামে একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এবার বলতেই পারেন আমেরিকার মতো একটা যুদ্ধবাজ দেশ যেখানে সেখানে যুদ্ধ করে বেড়াচ্ছে, তারা এইরকম একটা যুদ্ধের আবহে অস্ত্র পরীক্ষা করবে, এটা আর নতুন কথা কি? বরঞ্চ এগুলো তাদের অস্ত্রের বিজ্ঞাপন। আরও নতুন 5টা দেশ তাদের সেই অস্ত্র কিনবে। এটা এইদিকে ভয় পাওয়ানো হবে আর অন্যদিকে নিজের অস্ত্রের বিজ্ঞাপন হবে। এটাই তো তার আদর্শ সময়। এরকম হাতে গরম প্রমাণ আর অন্য কিছুতে হবে? ঠিক, কিন্তু প্রসঙ্গটা অস্ত্র পরীক্ষা নিয়ে নয়, প্রসঙ্গটা ওই অস্ত্রের চরিত্র নিয়ে। আর সেই চরিত্র বলছে একবার যদি আমেরিকা ওই মিনিটম্যান-3 পরমাণু অস্ত্র লাগিয়ে ছুঁড়ে দেয়, তাহলে পৃথিবীর 12টা বেজে যাওয়াটা নাকি স্রেফ ওই সেকেন্ডের অপেক্ষা। দেখুন, হিরোশিমাতে যে পরমাণু বোমা পড়েছিল তার থেকে 20 গুণ বেশি এই শক্তিশালী পরমাণু অস্ত্র নিয়ে টার্গেটে পৌঁছে যেতে পারে এই মিনিটম্যান-3 মিসাইল। চোখের পলক ফেলার মধ্যেই পাড়ি দিতে পারে কয়েক হাজার কিলোমিটার, এবং যেখানে এই মিসাইল পড়বে সেখানে ওই পরমাণু বিস্ফোরণ হলে তার আশেপাশের 7,000 কিলোমিটার এলাকায় নাকি পারমাণবিক বিকিরণ ছড়িয়ে যাবে নিমেষে। এবার দেখুন, ইরানের সঙ্গে লড়ার ফাঁকে আমেরিকা যেহেতু এই পরীক্ষাটা করেছে, তাই ধরে নেওয়া যেতে পারে যেটা ইরানকে ভয় দেখানোর জন্যই করা হয়েছে। কিন্তু তারপরেও দুটো কথা যেগুলো না বললেই নয়, মনে রাখবেন। এক, ইরানের সঙ্গে আমাদের দেশের দূরত্ব 3,000 কিলোমিটারের মতো, ফলে সেখান থেকে কোনো অস্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া যদি 7,000 কিলোমিটার পর্যন্ত ছড়ায়, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে সেই তেজস্ক্রিয় বিকিরণ সেটা যে এসে পৌঁছবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আর দুই, যেহেতু আমেরিকার দায়িত্বে ট্রাম্প, তাই মিনিটম্যান-3 পরীক্ষাটা স্রেফ লোক দেখানো, স্রেফ ভয় দেখানোর জন্য, এটা বিশ্বাস করা যাচ্ছে না। যে লোকটা কথা না শোনায় প্রতিবেশী দেশের প্রেসিডেন্টকে সেনা পাঠিয়ে অপহরণ করতে পারে, যে লোকটা শান্তির নোবেল না পেয়ে ফিফাকে দিয়ে বিশ্ব শান্তি পুরস্কার চালু করিয়ে সেটা নিজে বাগিয়ে নিতে পারে, সেই লোক পারে না এমন কোনো কাজ নেই, জানেন তো। আমার ধারণা কেউই বিশ্বাস করেন না তাকে। আর তাই ট্রাম্পের দেশের বিজ্ঞানীরাই পৃথিবীর আয়ু তড়িঘড়ি বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। ঘটনা কি জানেন? পৃথিবীর আয়ু যে ঘড়িটা মাপে, ওই বললাম তার নাম যেরকম ডুমসডে ঘড়ি, তেমনি আমেরিকার এই পরমাণু অস্ত্রবাহী মিনিটম্যান-3 মিসাইলের নামও ডুমসডে মিসাইল। এবার আমেরিকা সেই মিসাইল নিয়ে যখন খেলনা মাটির মতো খেলছে, তখন ইরান কি করছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ ট্রাম্পের আমেরিকাকে যেরকম বিশ্বাস নেই, তেমনি আয়াতুল্লাহ আল খামেনেইর মৃত্যুর পর ওই ক্ষেপে ওঠা ইরানকেও বিশ্বাস বা ভরসা করার খুব একটা কারণ আছে বলে তো মনে হয় না। দেখছেন তো কীভাবে চারপাশে তারা এই পরিস্থিতিতেও চারদিকে ওই মিসাইল ছুড়ে যাচ্ছে, এবং ছুটছে মানে একদম ঝাঁকে ঝাঁকে ছুটছে, মিসাইল ছুটছে, ড্রোন ছুটছে। মানে দেখে আপনাদের অবাক হয়ে গিয়ে মনে হবে এই তো সেই আমরা দেওয়ালির সময় যেরকম আগের থেকে মজুদ টজুদ করে রাখি, তারপর রাত্রিবেলা বহুরাত্রি পর্যন্ত আমরা দেখি আকাশ চিরে পরপর শো করে রকেট টকেট উড়ে যাচ্ছে, এ তো সেরকম। এই রকেট তো না, এগুলো তো একটা মিসাইল, মিসাইলের প্রচুর খরচ, কত বানিয়ে রেখে দিয়েছে, তার মানে কতদিন ধরে বানিয়েছে। এতে এরম না যে আজকে ঠিক করলেন কালকে বানিয়ে ফেললেন, হয় না তা তো। অস্ত্র ভাণ্ডারটা কত বড় ভাবুন তো। এবং সত্যি কথা বলতে কি, ইরানের এই অস্ত্র ভাণ্ডার এবং খামেনেইয়ের মৃত্যুর পরও এই যে চারদিকে ইরানের এই অস্ত্রগুলো ছুটে যাচ্ছে, মিসাইলগুলো ছুটে যাচ্ছে, তার থেকে যে যাবতীয় যে অবিশ্বাসটা না তাদের সম্পর্কে, সেটা তৈরি হয়েছে। আর এই অবিশ্বাস তৈরির পেছনে সব থেকে বড় কারণ কি জানেন? এই রণকৌশল। একটা বিশেষ রণকৌশল নিয়ে চলছে ইরান, যেটা কেউ বুঝে উঠতে পারছেন না, যেটার নাম মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। যে কৌশল শেখায় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি, অস্ত্র বা সিস্টেমের ওপর ভরসা না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা বহুস্তরীয় ব্যবস্থা। একটু কঠিন করে বললাম, একটু সহজ করে বলি। আসলে এই কঠিন কঠিন শব্দগুলো ইরানের বিদেশমন্ত্রী বলছিলেন। এই যে মোজাইক ডিফেন্স সিস্টেম, সেইটার কথা তিনি ব্যাখ্যা করছিলেন এটা বোঝাতে, এবং সম্ভবত আপনার আমার মতো অসংখ্য মানুষ যাদের মনের মধ্যে এই সংশয়টা তৈরি হচ্ছিল, ইনফ্যাক্ট আপনাদের সামনে বলেও ছিলাম
যে এই যে খামেনেইকে মেরে দিল, খামেনেইয়ের জায়গায় যারা বসছেন তারা মারা যাচ্ছেন, এর মধ্যেই ইরানের যারা সর্বোচ্চ স্তরের মিলিটারি যারা কর্তা ব্যক্তি আর কি, অনেকেই মারা গেছেন। তারপরেও কে চালাচ্ছে, কে সিদ্ধান্ত নিচ্ছে? এই যে টানা বিভিন্ন দিকে মিসাইল ছুটে যাচ্ছে, কখন ছুটছে, কোথায় যাবে? এবং ওই বিদেশমন্ত্রী তো বলছিলেন যে ওই ওমানে যে মিসাইল হানা হয়েছে সেটা উনিও জানেন না আর কি। মানে ওনাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণহীনতাটাই তো সব থেকে ভয়ের বিষয়। যে কোনো কিছুর পেছনে একটা নিয়ন্ত্রণ থাকলে তাহলে সেটার একটা মানে বোঝা যায় যে অন্তত কোনো একটা জায়গার থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যদি কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে সেটাই কেউ না জানেন, তাহলে তো ভয়ের বিষয়। এবং এই কোথা থেকে যে নিয়ন্ত্রণ হচ্ছে, ইরানের বিদেশমন্ত্রীর কথা শুনলে আপনাকে মানতে হবে সেটা তিনিও জানেন না। তার কারণ এই সিস্টেমটা চারপাশে এমনভাবে এত স্তর তৈরি করে রেখে দিয়েছে, আমি সোজা করে বলছি আর কি, বিভিন্ন স্তরে গোটা বিষয়টা বিভক্ত। একটা স্তরের সঙ্গে যে আরেকটা স্তর যুক্ত এটা বোঝার উপায় নেই, কেউ কারোর কিছু জানে না। কোন স্তরের পেছনে কে আছে বা কোন স্তরের আগে কে আছে সেটাও কেউ জানে না। মোজাইক যেরকম অনেকগুলো ছোট ছোট টুকরো মিলে একটা গোটা ছবি তৈরি করে, এই যুদ্ধ কৌশলও সেরকম ছোট ছোট অসংখ্য ইউনিট তারা মিলে একটা যুদ্ধ করে, কিন্তু একসঙ্গে কাজ করে, কিন্তু কেউ জানে না। অদ্ভুতভাবে নিজেদের দায়িত্বটা তাদের মধ্যে ভাগ করা রয়েছে। একটা কিছু ঘটলে তার পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস অটোমেটিক্যালি চালু হয়ে যায়। ফলে কোনো একজন মানুষ বা কোনো একটা স্তরকে মেরে ফেললেই যে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে সেটা হয় না। ওই বলছিলেন বিদেশমন্ত্রী যে আপনারা পুরো তেহরানকে ধ্বংস করে দিন, কিছু হবে না। আমাদের যুদ্ধ কৌশল, আমাদের প্রতি আক্রমণ ঠিক যেরকম চলছিল সেরকম চলবে, কারণ আপনা থেকে এর পরবর্তী ক্ষেত্রে তেহরান ধ্বংস হলে কী হবে তার ব্যাপারটাও ঠিক করা আছে। অটোমেটিক সেইগুলো কাজ করতে থাকবে। ভাবুন, আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে সেটা তার মানে এটাই। এই জন্যই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবার নিয়ন্ত্রণ যেহেতু করা যাচ্ছে না, সেহেতু আমেরিকার ধৈর্যচ্যুতি ঘটা এটা সময়ের অপেক্ষা। তারাও নিশ্চয়ই মরিয়া হয়ে চেষ্টা করবে যে একদম মেরে তো ওকে ধসিয়ে দিতে হবে। কারণ এর আগে একবার তারা আক্রমণ করলো, মিসাইল টিসাইল মারলো, মেরে বললো ওদের পারমাণবিক পরীক্ষা, অস্ত্র পরীক্ষা সব ধ্বংস করে দিয়েছে। পারমাণবিক যারা অস্ত্র পরীক্ষা করে দেখে সেই সংস্থা গেল, গিয়ে দেখে বললো যে না না ওরা এখনও অতটা তৈরি হয়নি, কিন্তু যেটুকু গেছিল সেটাও শেষ হয়ে গেছে। তারপরেও আক্রমণ চলছে এবং ইরান এতটুকু দমছে না। একটা জায়গায় আঘাত হচ্ছে, আরেক জায়গার থেকে প্রতি আক্রমণ হচ্ছে অটোমেটিক। আপনাদের মনে আছে ডোমিনো বলে একটা খেলা আছে, পর 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 অনেকগুলো চৌকো চৌকো গুটি বা তাস বা এগুলো এমনভাবে সাজানো থাকে, একটাতে আপনি টোকা মারবেন, পর 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 সেটা পরেরটাকে ধাক্কা মারবে, সেটা তারপরেরটা, সেটা তারপরেরটা, করতে করতে গিয়ে আলটিমেটলি একটা অন্য জায়গায় গিয়ে অন্য কিছু ঘটাবে। এটা হচ্ছে সেরকম। এই যে এই একটার থেকে আরেকটা, একটার আঘাতে আরেকটা, আরেকটার আঘাতে আরেকটা, এই যে অটোমেটিক্যালি চলতে থাকে, এগুলো আপনারাও বহু সিনেমায় দেখেছেন। এটাকে বলে ডোমিনো এফেক্ট। এই ডোমিনো এফেক্টে ব্যবহার প্রতিরক্ষার ক্ষেত্রে খুব ভালোভাবে হয়। একটা সিনেমার কথা মনে পড়ছে, হোম অ্যালোন, আপনারাও দেখেছেন। বাড়িতে একা ছিল ছেলেটা, আর তাকে ফেলে রেখে তার বাড়ির লোকজন সবাই চলে গেছিলো, আর বাড়িতে চোর এসছিল। তো চোর এসছে, চোর সে বুঝে গেছিলো যে চোর একবার এসছে আবার আসবে পরের দিন। তো চোরের অভ্যর্থনার জন্য সে অদ্ভুত ব্যবস্থা করে রেখে দিয়েছিল। মানে ধরুন দরজা খুললো, দরজার সাথে একটা দড়ি বাঁধা, সেই দড়িটা গিয়ে এমন একটা জায়গায় বাঁধা রয়েছে, সেখানটায় হয়তো যে মুহূর্তে দরজায় টান পড়বে, দড়িটা ছিঁড়ে যাবে, হয়তো সেখান থেকে একটা বল গড়িয়ে পড়তে শুরু করবে, সেই বলটা গিয়ে পড়বে অন্য আরেকটা জিনিসের ওপর। এরকম করে শেষমেশ সেটা একটা ওদের খেলনা বন্দুকের ওপরে গিয়ে পড়বে, আর সেই বন্দুকের ওপর পড়তেই দুম করে গুলি গিয়ে ছিটকে গিয়ে লাগবে ওই চোরের গায়ে। বাচ্চার বানানো জিনিস, কিন্তু সেটা ডোমিনো এফেক্ট।
এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এক জায়গায় দরজা খুললো, দড়িটা ছিঁড়লো, অথচ পর পর বিভিন্ন জায়গায় সে দড়িটা গেল, দড়িটা গিয়ে একটা বল গিয়ে পড়লো একটা জিনিসে, সেখান থেকে বলটা তার ওপর পড়তে, সেখান থেকে একটা লাঠি গিয়ে পড়লো আরেকটা জিনিসের ওপর। মানে যে পর পর বিভিন্ন জায়গাগুলো পর পর কাজ করতে থাকবে, ঠিক এই একই পদ্ধতি এই যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করছে ইরান। এবং সেই জন্যেই খামেনির মৃত্যুর পর এতটুকু তাদের দমতে দেখা যাচ্ছে না, বা তারা যে আদৌ থেমে আছে সেটাও বোঝা যাচ্ছে না। এবং এটা ধাঁধায় ফেলে দিচ্ছে গোটা বিশ্বকে, এমনকি আমেরিকাকেও। হয়তো তারাও বুঝে উঠতে পারছে না যে কাকে মারবে, কোথায় মারবে। দেখুন, আয়াতোল্লাহর মৃত্যু এবং তার মেজ ছেলেকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার মাঝের সময়টায় ইরান যে চুপ করে বসে থাকে নিষেধ দেখতেই পাচ্ছেন। কি অদ্ভুতভাবে স্বয়ংক্রিয়ভাবে একের পর এক দেশকে টার্গেট করেছে তারা। এবং দেখুন, এই টার্গেটের মধ্যে একটা বড় অংশ কিন্তু যে আরব দুনিয়ার তারা অংশ, সেই আরব দুনিয়ায়। হ্যাঁ, তবে তারাই টার্গেট হচ্ছে যারা আমেরিকার বন্ধু। এবার ইরান কি বলছে জানেন? এটা তাদের দীর্ঘদিনের গবেষণার ফসল। তারা ওই যত জায়গায় আমেরিকা যুদ্ধ করতে গেছে, গিয়ে ধাক্কা খেয়েছে, সেই সব কটা জিনিসকে তুলে নিয়ে এসছে, ভালো করে বিশ্লেষণ করেছে। ঠিক কি কি কারণে এবং কি কি ভাবে আমেরিকা ধাক্কা খায় আর কি কি হলে তারা যুদ্ধে হারে, এটা মোটামুটি ইরান আগে নিজেরা করায়ত্ত করে নিয়েছে, বিশ্লেষণ করে সেই পয়েন্টগুলোকে বার করে নিয়েছে। এবার সেই ভিয়েতনাম যুদ্ধই হোক, বা হালে আফগানিস্তানই হোক, বা ইরাক, সবকটা জায়গায় আমেরিকা এশিয়ার যেখানে যেখানে যত লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইকেই নাকি ইরান কেস স্টাডি হিসেবে বিচার করেছে এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে কি করলে আমেরিকাকে লেজে গোবরে করা যেতে পারে। এই জায়গাটাতেই তারা একটা নিজস্ব রণকৌশল তৈরি করে সেটাই স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে ভরে দিয়েছে, ওই মোজাইক সিস্টেমের মধ্যে ভরে দিয়েছে, এবং সেটাই তারা এখন করছে। এশিয়ার মাটিতে আমেরিকার এই যাবতীয় যে জায়গায় সেনাঘাঁটি রয়েছে, যে দেশ আমেরিকার পাশে দাঁড়ায় বা আমেরিকার মিত্র, সেই জায়গায় সেই সমস্ত দেশে তাদের আমেরিকার ওই সেনাঘাঁটিগুলোকে নিশানা করে তারা একের পর এক মিসাইল ছুড়ে চলেছে। উদ্দেশ্য একটাই, আমেরিকার ওই এশিয়ায় যতগুলো সেনাঘাঁটি আছে সব ধ্বংস করে ফেলা। খামেনির মৃত্যুর পর আমেরিকার একটার পর একটা ঘাঁটিতে হামলা করে আসলে আমেরিকার লড়াইয়ের মনোবলটাই ভেঙে দিতে চাইছে ইরান। তারা জানে যে এই শুধু তো ওখানে ঘাঁটিগুলো ধ্বংস হবে না, তার সাথে আমেরিকান সেনারাও মারা যাবে। এই জন্যই তারা বারবার বলছে যে 650-700 আমেরিকান সেনাকে তারা ইতিমধ্যেই হয়তো মেরে দিয়েছে। আমেরিকা স্বীকার করেনি, কিন্তু একই সঙ্গে ট্রাম্পকে এটা বলতে হয়েছে যে এরকম একটা যুদ্ধ চললে কিছু তো আত্মত্যাগ করতে হবেই। অর্থাৎ ঠাড়ে ঠোড়ে তিনিও এটা স্বীকার করে নিচ্ছেন যে আমেরিকান সেনাদের মৃত্যু হচ্ছে। এবং এই রকম ক্ষেত্রগুলোতে চিরকাল কিন্তু দেখা গেছে আমেরিকার ভেতরেই মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। কে আর চান নিজের ঘরের ছেলেদের এভাবে অকারণে মরতে দেখতে? পায়ে পা দিয়ে ঝগড়া করে মরতে কেউ চায়? এবং সেটাই তো ভিয়েতনামের ক্ষেত্রে হয়েছিল, ইরান হয়তো ভাবছে এক্ষেত্রেও হবে। প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত কে কে যুদ্ধে জড়াবে আর কে কে যুদ্ধের বাইরে থাকবে, সেটাও তো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়মিত তো যুদ্ধের ছবিটা বদলাচ্ছে এবং যুদ্ধ কিন্তু এগোচ্ছে। ফলে নির্দিষ্ট করে বললে আপনাদের মনে যে প্রশ্নটা আসছে, আমার মনে যে প্রশ্নটা আসছে, সেটা তো আমাদের নিজেদের নিয়ে, ভারত কি করবে? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সংঘাতের আঁচ আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। গতকাল ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজে আমেরিকার সাবমেরিন যে হামলা করেছে এবং করে সেই যুদ্ধজাহাজটা ডেনা তাকে ভেঙে গুড়িয়ে জলে ডুবিয়ে দিয়েছে, সে ছবি আপনারা দেখেছেন এবং আমেরিকার তরফ থেকে সেটা স্বীকারও করে নেওয়া হয়েছে। তারপর আজ দুটো ঘটনা ঘটেছে। এক, ভারত মহাসাগরে শ্রীলঙ্কার জলসীমায় আরও একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে ইরান। আর দুই, ইরানের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বের যেখানেই তাদের বিরুদ্ধে হামলা করুক আমেরিকা, তারা কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেবেন। এবার এই দুটোকে যদি এক করেন
তাহলে বুঝতে হবে হিসেব বুঝে নিতেই একটা যুদ্ধজাহাজ আমেরিকা ধ্বংস করেছে বলে আরেকটা যুদ্ধজাহাজ এই ভারত মহাসাগরে ঠিক একই জায়গায় পাঠিয়ে তাদের চ্যালেঞ্জ ছুটছে ইরান। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর হয়ে চলেছে। আরেকটা কথা, ইরানের বিদেশ মন্ত্রীর ওই সোশ্যাল মিডিয়া পোস্টের পুরোটাই হয়তো আমেরিকার বিরুদ্ধে, কিন্তু ছোট্ট করে ভারতের নামটাও আছে। কারণ ইরানের যে যুদ্ধজাহাজ কাল আমেরিকার ওই হামলায় ধ্বংস হয়েছে, সেই যুদ্ধজাহাজটা ভারতের আমন্ত্রণে ভারতে এক আন্তর্জাতিক যুদ্ধ মহড়ায় অংশ নিতে এসেছিল। বিশাখাপত্তনমে সেই নৌ মহড়ার শেষে ইরানে ফিরে যাচ্ছিল ওই জাহাজটা, ফেরার পথেই আমেরিকা হামলা করেছে। তাদের নৌবাহিনী যে ভারতের অতিথি হয়ে এসেছিল, এই কথাটাই সুকৌশলে উল্লেখ করে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী। এবার প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক ক্ষেত্রে এই বক্তব্যের গুরুত্বটা কতটা? কোথাও গিয়ে তাদের ওই যুদ্ধজাহাজকে নিরাপদে ফেরত পাঠানোর যে একটা দায় বা দায়িত্ব ভারতের ছিল, সেটাই কি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মনে করিয়ে দিলেন? যদি সেটাই ইরানের উদ্দেশ্য হয়, তাহলে কি ভারত মানে না চাইলেও কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের শরিক হয়ে গেল? তার থেকেও বড় প্রশ্ন, যেন তেন প্রকারেণ ভারতকে কি এই যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? জুতে দিতে চাইছেন যে ইরানের সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের সম্পর্ক সেটাকে একদম নষ্ট করে দিতে? তাই কি পরিকল্পনা করেই ভারতের অতিথি হয়ে আসা ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন নৌসেনা টার্গেট করেছে? এটা কিন্তু ভেবে নেওয়ার এবং বুঝে নেওয়ার বিষয়। এটা তো ঠিকই যে বিদেশ থেকে একটা যৌথ মহড়ায় একটি জাহাজ এসছে, সেটা তো যুদ্ধ করতে সে জাহাজ নামেনি, সেটাকে হাইসিতে নিয়ে গিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হলো এবং খুব সন্তর্পণে ভারতের সীমানা, শ্রীলঙ্কার সীমানার বাইরে গিয়ে ঠিক যেই বাইরে গেছে তক্ষুনি সেই যুদ্ধ জাহাজকে ধ্বংস করা হলো। এটা আমার মনে হয় বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রে অপমানজনক, অবমাননাজনক। অর্থাৎ এটা কখনোই ট্রাম্পের উচিত হয়নি যে জাহাজ মহড়া দিয়ে ফিরছে ভারতবর্ষের যে সি ওয়াটার সেখান থেকে সেটাকে আক্রমণ করার। এবং এটা ঠিকই যে ভারতবর্ষের নির্দিষ্টভাবে এবার একটা দিক নেওয়া প্রয়োজন। দেখুন, আমেরিকা ভারতের অতিথি হয়ে আসা ইরানি যুদ্ধজাহাজে হামলা করে কোনো গোপন চাল চেলেছে কিনা, ভারতকে অস্বস্তিতে ফেলতে চেয়েছে কিনা, এগুলো নিয়ে যতই জল্পনা কল্পনা থাক, ভারত যে অন্যের হাতে তামাক খেতে চাইছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। আমেরিকা বা অন্য কারোর চশমায় নয়, পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া এই যুদ্ধ পরিস্থিতিকে ভারত যে নিজের মতো করে দেখছে, এটা তো আজকে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। ভারত করে দিয়েছে, এবং এই বার্তাটা কিন্তু শুধু আমাদের কাছে না, গোটা বিশ্বের কাছে। আজ সন্ধ্যে একটু আগে ভারতীয় নৌবাহিনী জানিয়ে দিয়েছে যে ইরানের যুদ্ধজাহাজ যতক্ষণ ভারতের জলসীমায় ছিল ততক্ষণ নিরাপত্তায় কোনো ত্রুটি হয়নি, কেউ ইরানের নৌসেনাকে ছুঁতেও পারেনি। ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের পর। ফলে কি হয়েছে না হয়েছে সেটা শ্রীলঙ্কার নৌসেনা ভালো বলতে পারবে। এবার দেখুন, এটা ভারতের যদি সামরিক অবস্থান হয়, তাহলে তার মধ্যে দিয়ে এই বার্তাটা খুব স্পষ্ট। সত্যিই তো ভারতের পক্ষে তাদের নিজস্ব জলসীমা পার করে শ্রীলঙ্কার জলসীমায় ঢোকাটা সম্ভব না। এবং ভারত যতক্ষণ তাদের জলসীমার মধ্যে এই ইরানের নৌসেনা ছিল, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, এই বার্তাটা দিয়ে দেওয়া, তখন যদি কেউ হামলা করত, ভারত তার প্রত্যুত্তর দিত, তার নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করত। আর দুই, এটা বুঝিয়ে দেওয়া যে এই সমস্ত ক্ষেত্রে ভারত কাউকে রেয়াত করত না। এটা কিন্তু একই সঙ্গে দুমুখী বার্তা, এটাও খেয়াল করতে হবে। আর কূটনৈতিক অবস্থানটাও তো খুব পরিষ্কার। আজ সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে ভারত শান্তির পক্ষে। রাশিয়া, ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, যেখানেই যত যুদ্ধ চলছে, অবিলম্বে সেই সমস্ত জায়গায় শান্তি ফিরুক, এটাই চায় ভারত। এবার এটা যদি ভারতের শান্তির বার্তা হয়, তাহলে এক্ষেত্রেও একটা দ্বিতীয় বার্তা আছে।
খামেনেইয়ের মৃত্যুর 5 দিনের মাথায় আজ সরাসরি সরকারি স্তরে ইরানের সঙ্গে আমাদের দেশের সরকারের কথা হয়েছে। একদিকে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর অন্যদিকে দিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে খামেনেইয়ের মৃত্যুতে সরকারিভাবে শোকবার্তা জানিয়ে এসছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই দুটো পদক্ষেপ থেকে কিন্তু পরিষ্কার আমেরিকা বা ইসরায়েল কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে ভারত বিন্দুমাত্র পরোয়া করছে না, বরং ভারত বুঝিয়ে দিচ্ছে ইসরায়েলের সাথে বন্ধুত্ব অটুট রাখাটা যেরকম তাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি ইরানের সাথে শত্রুতা না করার সিদ্ধান্তটাও একইভাবে তারা মেনে চলছে। আর তাই ইসরায়েলের হামলার নিন্দা না করলেও খামেনেইয়ের মৃত্যুতে শোকবার্তা দিতে আমাদের বিদেশ মন্ত্রকের কোনো অসুবিধেই নেই। দিচ্ছেন তো তারা নিজেদের শর্তে তারা যে চলছেন, এটাই এগুলোর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই কূটনীতি এটার ভিত্তি কি? এটা তো বুঝিয়ে দেওয়া, 1 ভারতের কৌশলগত নিরপেক্ষতা, আর 2 ভবিষ্যতের অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশের ক্ষমতা যে তাদের আছে, এবং তারা যে নিজস্ব শক্তিতে বলীয়ান, যে শক্তিকে সবাই রেয়াত করে চলতে বাধ্য, যে শক্তির জন্য আমেরিকাও ভারতের জলসীমার মধ্যে ইরানের ওই নৌজাহাজকে কিচ্ছুমাত্র করেনি, যুদ্ধজাহাজকে কিছুমাত্র করেনি, সেটাই বুঝিয়ে দেওয়া। এবার এই মুহূর্তে সামরিক শক্তির বিচারে ভারত বিশ্বের 4 নম্বর দেশ, অর্থনীতিতেও ভারত 4র্থ বৃহত্তম শক্তি। সামরিক দিক থেকে না হলেও ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধে ভারতীয় অর্থনীতিকে যে চ্যালেঞ্জের মুখে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তো কোনো রকম কোনো সন্দেহ নেই। ওই হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো যদি দেশে আসতে না পারে, বা পরবর্তী ক্ষেত্রেও যদি ওই জ্বালানি তেল, রান্নার গ্যাস এগুলো যদি সব ওখান থেকে আসতে না পারে, তাহলে তো এগুলো সব দাম বেড়ে যাওয়াটা সময়ের অপেক্ষা। এতে আপনার আমার যেমন ক্ষতি, তেমন আখেরে দেশের অর্থনীতির ক্ষতি। ট্রাম্পও কি তাহলে দ্বিমুখী কৌশল নিয়েছেন? হাতে মারছেন ইরানকে, মনের মধ্যে কি এইটা রয়েছে যে ভারতকে হাতে মারবো, মানে শুল্ক চাপিয়ে যে কিছু করা যায়নি, এটা তো বুঝে গেছেন তিনি। তাই জন্যই কি যুদ্ধ বাতিয়ে এই বিশ্ব অর্থনীতিকে একটা মন্দার দিকে ঠেলে দিতে চাইছেন? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে এসে যাচ্ছে। এবার আপনাদের মনে হবে যে বিশ্বজোড়া মন্দা হলে, আমেরিকা নিজে এমনিতে মন্দার দিকে যাচ্ছিল, তার মধ্যে বিশ্বজোড়া মন্দা হলে তো তাদের আরও সর্বনাশ। কিন্তু একই সঙ্গে এরকম যুদ্ধ অনিশ্চয়তা বাঁধিয়ে দিলে স্বাভাবিকভাবেই এই যে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশ, আরব দুনিয়ারই বিভিন্ন দেশ, তারা যে ওই বিভিন্ন ইরানের যে মিসাইলগুলো ছুটে আসছে, ড্রোন ছুটে আসছে, সেইগুলোর থেকে বাঁচতে তাদের নিজেদের অস্ত্র খরচ করছে। এই যে ইরানি মিসাইল গিয়ে সাইপ্রাসে আঘাত করেছে, সেখানে তারা বাঁচতে চাইছে, বিভিন্ন দেশ তাদের সমর্থন করতে চাইছে। এই যে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এরা সবাই জুতে যাচ্ছে যুদ্ধের মধ্যে। এসে তো চড় মারছে না খালি হাতে, তাদেরও তো কিছু না কিছু অস্ত্রশস্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেগুলো তো খরচ হচ্ছে। তাদের তো আবার নিজেদের অস্ত্র ভাণ্ডার পূরণ করার দরকার হবে। অস্ত্রটা আসবে কোত্থেকে? কেন? ওই আমেরিকান অস্ত্র ব্যবসায়ীরা বেচবে। সেই রাস্তাটাই কি খুলে দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প? হয়তো ভাবছেন এই যুদ্ধের মধ্যে দিয়ে অন্য দেশের অর্থনীতি ধ্বংস হবে, আর অস্ত্র বিক্রি করে তার অর্থনীতি আবার ফুলে ফেপে উঠবে। ইরানকে হয়তো হাতে মারছে, কিন্তু সেই একই সাথে এক ঢিলে 2 পাখি আমরা বলি। ভারত এবং চীন তাদের কিন্তু হাতে মারছে। তো একদিকে হাতে মারছে ইরানকে, আর ভারত এবং চীনকে মনে হয় অর্থনৈতিকভাবে ভাতে মারছে। কারণ ভারত চীন দুজনেই অগ্রসর হচ্ছে। ভারত 4র্থ বড় অর্থনৈতিক শক্তি আজ বিশ্বে। চীন আর কিছু বছর পর আমেরিকাকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে, পেরিয়ে যাবে, এগিয়ে যাবে। সেই জায়গায় গ্লোবাল সাউথের স্ট্রেংথ আমার মনে হয় কোথাও না কোথাও তার শিরদাঁড়াটা ট্রাম্প একই ঢিলে 2 পাখিতে সেটা ভেঙে দিতে চায়। বিদেশ নীতিতে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু হয় না, কেউ কারোর শত্রু হয় না, কিন্তু দিনের পর দিন আমার তেলের ওপর আঘাত ঘটতে চলেছে, আমার ট্যাক্সে আঘাত ঘটতে চলেছে, আমার সেন্সেক্স পড়ে যাচ্ছে।
এটা তো আমার রাষ্ট্রীয় স্বার্থ, এটা আমার বিদেশ নীতি কেন, এটা আমার জাতীয় স্বার্থের উপর আঘাত হানছে। তো ভারতবর্ষের একটা স্ট্যান্ড তো নেওয়া প্রয়োজন। দেখুন, বুঝতে পারছেন, যুদ্ধ আস্তে আস্তে আমাদের ঘিরে ফেলছে। যুদ্ধ কোথায় হচ্ছে না, চারপাশে যুদ্ধ। তো এবার আরব বিশ্বে যে যুদ্ধটা হচ্ছে তার প্রভাব এখন পর্যন্ত এদেশে পরোক্ষ, কিন্তু এ রাজ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে তার প্রভাব তো ইতিমধ্যেই আপনার আমার জীবনে পড়ছে। বিধানসভা ভোটের আগেই আজ পদত্যাগ করেছেন আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে সিভি আনন্দ বোস পদত্যাগ করে বসে রইলেন। দেখুন, মানে আমাদের এই রাজ্যটা এই রাজ্যপালদের বদ্ধভূমি হয়ে উঠলো কিনা এটা নিয়ে কিন্তু লোকজন ভাবনা চিন্তা শুরু করে দিতে পারে। এর আগেও ছিল জগদীপ ধনখড়, আগের রাজ্যপাল, হঠাৎ করে বলা নেই কওয়া নেই তিনি গিয়ে পদত্যাগ করে বসে রইলেন। এই একইভাবে সিভি আনন্দ বোসও তেমন, বেশ চলছিল, কোনো রকম কিছু ছিল না। কালকেও তার বেশ কিছু কর্মসূচি ছিল, হঠাৎ তিনি পদত্যাগ করে বসে রইলেন। কেন করলেন? জগদীপ ধনখড়ের ওই পদত্যাগ করার আগে তার সঙ্গে ওই দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে অনেক রকম আলাপ আলোচনা হয়। তারপরেই ঘটনাচক্রে তিনি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হন এবং সেখানে ভোটদান থেকে বিরত থেকে তার রাস্তাটা সুগম করে দিয়েছিল তৃণমূল। এরকম একটা বক্তব্য রাজনীতিতে তো ঘুরে বেড়ায়। এবার লোকজন আবার এটাও খোঁজাখুঁজি শুরু করতে পারে যে এই সিভি আনন্দ বোস যাওয়ার আগে কার সাথে বৈঠক করেছিলেন বলুন তো। দেখুন, সিভি আনন্দ বোস কারোর সাথে বৈঠক করুন চাই না করুন, তার এই যে আকস্মিক পদত্যাগ এবং পদত্যাগের সময়টা খেয়াল করুন, এটার মধ্যে কিন্তু জল্পনা কল্পনার প্রভূত পরিমাণ সম্ভাবনা রয়েছে। এসআইআর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ রাজ্যের আকাশে বাতাসে একটাই তো শব্দ ভেসে বেড়াচ্ছিল, রাষ্ট্রপতি শাসন। সবাই বিভিন্ন শুনছিলেন যে এই যে যা হচ্ছে, এত বাকি এসআইআরে নামফাম খতিয়ে দেখা, 60 লক্ষ এখনও বাকি, 54 লক্ষ আরও নির্দিষ্ট করে বললে এখনও বাকি খতিয়ে দেখা তথ্য প্রমাণ, এই বাকি সমস্ত দেশের যেখানে যেখানে এসআইআর হচ্ছিল সেখানে ওই চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশ পেয়ে গেছে। একমাত্র বাংলার ক্ষেত্রে একটা প্রাথমিক তালিকা বেরিয়েছে, এবার ধাপে ধাপে নাকি বিভিন্ন ছোট ছোট করে তালিকা বেরোবে আর কি, এক একটা লট হবে, এক একটা করে বেরোবে। মানে এরকমভাবে এখন বিচার ব্যবস্থা পুরো ব্যাপারটা দেখছে, কেউ কিছু বলতেও পারবে না কার দেরি, কে কেন দেরি করছে, ইচ্ছাকৃত করছে কিনা কারোর কিছু বলার নেই। এই করতে করতে যদি আমাদের এই সরকারের সাংবিধানিক সময়সীমা পেরিয়ে যায় তাহলে তো যে কোনো সময় গোটা বিষয়টা রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে, যেতে বাধ্য সাংবিধানিকভাবে। সেটাই তো দাঁড়ায় 7ই মের মধ্যে যদি নতুন সরকার গঠিত না হয় বা তার মধ্যে যদি মানে ভোট শেষ হোক চাই না হোক বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তো অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবার এই কথাটা একাধিকবার বলেছেন শুভেন্দু অধিকারীরা। এটাও আলোচনার মধ্যে এসছে যে হয়তো দেখা গেল ওই 7ই মে সময়সীমার মধ্যে ভোটটা হলো, কিন্তু ভোট গণনাটা সেটা ওই 27 মের মধ্যে শেষ করা গেল না। তাহলে কি ভোট গণনাটা হবে রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে? মানে এরকম বিবিধ সম্ভাবনার কথা যেগুলো সাধারণ মানুষজন বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আর রাজনৈতিক নেতারা শুভেন্দু অধিকারীর মতো তারা তাতে ধুনো দিয়ে যাচ্ছেন। এবার এই সব আলোচনার মধ্যে যদি সিভি আনন্দ বোস পদত্যাগ করেন এবং সেটার পরিপ্রেক্ষিতে যার নামটা শোনা গেল যিনি দায়িত্ব নিচ্ছেন RN রবি, যিনি ওই তামিলনাড়ুর রাজ্যপাল, তাতে তো লোকজনের বুড়োটা আর একটু কুচকবে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে তাকে হঠাৎ করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। এবার এটার ক্ষেত্রে সাংবিধানিক শিষ্টাচার মেনে তার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি বলে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এবার RN রবি তিনি তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন তার সঙ্গে কিন্তু প্রতিনিয়ত ওখানকার মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সংঘাত লেগেছিল
এমনকি এমন জায়গায় গোটা বিষয়টা, তিনি কোনো বিল পাস করছিলেন না, সে নিয়ে মানে দুপক্ষের চাপান উত্তর চরম জায়গায় পৌঁছচ্ছিল, এমন জায়গায় গেছিল যেখানে স্ট্যালিন তাদের বিধানসভায় বিল পাস করিয়েছিলেন যে এটা এটা এইভাবে ব্যাপারটা করা, যেটা পরবর্তী ক্ষেত্রে আদালত সুপ্রিম কোর্ট অবধি গেছিল যে কোনোভাবেই যাতে একটা নির্দিষ্ট সময়ের পর একজন রাজ্যপাল হাতে কোনো বিল আটকে রাখতে না পারেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানে সুপ্রিম কোর্ট ইতিবাচক একটা পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এরকম কিছু হয়নি। মোদ্দা কথা একটা সংঘাত চরমভাবে ছিল। এম কে স্ট্যালিন, তিনি খেয়াল করে দেখুন, তিনি কিন্তু বিজেপি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, সেখানকার রাজ্যপাল ছিলেন আর এন রবি। তিনি আবার অতীতে মানে দুধে পুলিশ কর্তা শুধু নন, তিনি আমাদের ওই যে পদে এখন অজিত দোভাল রয়েছেন তার ডেপুটি ছিলেন একটা সময়, অর্থাৎ আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন। ফলে কতটা দুধ, এবং সিবিআই টিবিআই সব গুলে খেয়েছেন আর কি, মানে কতটা দুধে পুলিশ কর্তা ছিলেন তিনি বা এই ধরনের ক্ষেত্রগুলো তার যে একটা বুৎপত্তি আছে এটা তো পরিষ্কার বই আছে, করা মানুষ, সেটা স্ট্যালিনও বুঝেছেন। এবার এরকম একটা একজনকে এই রকম পরিস্থিতিতে বাংলায় পাঠানোর মধ্যে দিয়ে অনেকেরই যে ভুরু কোচকাবে, অনেক যে জল্পনা কল্পনা শুরু হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটা কেউ ভাবতে পারেন, মানে যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন তার বার্তায় যে নিশ্চয়ই আনন্দ বোসের উপর এমন কোনো চাপ তৈরি করা হচ্ছিল, এমন কোনো সিদ্ধান্ত নিতে তাকে চাপ দেওয়া হচ্ছিল যেটা তিনি সহ্য করতে পারছিলেন না বলে পদত্যাগ করেছেন। অর্থাৎ ইঙ্গিতে হয়তো বোঝাতে চেয়েছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির জন্য তাকে কি চাপ দেওয়া হচ্ছিল, এই প্রশ্নটা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, সরাসরি না হলেও ঘুরপথে। ঠিক একইভাবে সেই জায়গায় যিনি আসছেন তার আশাটাও বিভিন্ন রকম জল্পনা কল্পনা তৈরি করে দিচ্ছে। এটা যদি হয় তাহলে কিন্তু গোটা বিষয়টা এই ভোটের আগে এটা যে একটা হঠাৎ একটা বড় কাহানিমে টুইস্ট হলো, এটা বলাই বাহুল্য। এবং নিশ্চিত থাকতে পারেন যে এই রকম ঘটনা পরিপ্রেক্ষিতে বেশি মাথা কামাতে হবে না, অল্প একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন এবারের ভোটের আগে আরও এরকম অনেক নাটকীয় পরিস্থিতির আমাদের হয়তো সাক্ষী থাকতে হবে। রাজ্যপাল কেন পদত্যাগ করেছেন আমি জানি না, বলতে পারবো না। আর আমার প্রতিক্রিয়া যদি চান সেটা আমার মুখ্যমন্ত্রী, আমি শুনলাম একটা টুইট করেছেন, তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই আমাদের দলীয় স্তরে আমাদের সবার প্রতিক্রিয়া। আমি এর বাইরে বলতে পারি ব্যক্তিগতভাবে রাজ্যপালের সঙ্গে আমার সম্পর্ক এটা ঠিকই যে মসৃণ ছিল না, কাজ করতে অসুবিধা হচ্ছে, সে অনেক সময়ই হয়। তা আমি ওনাকে, উনি চলে যাচ্ছেন, আমি ওনাকে শুভেচ্ছাই জানাবো। তা এতই অসুস্থ যিনি প্লেন ধরে দিল্লি যেতে পারলেন, এতই অসুস্থ যিনি, তার ইস্তফাটার জন্য তার আগে তার কোনো রকম অন্য কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। ফলে এর মধ্যে এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে চক্রান্তমূলক যে কাজ জ্ঞানেশ কুমারের মতো নির্বাচন কমিশনারকে দিয়ে করানো হচ্ছে, রাজ্যপালকে দিয়েও সেরকম কোনো চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়ার ছিল কিনা সেটাও খোঁজ নেওয়ার অবকাশ রয়েছে। সিবি আনন্দ বোসকে নিয়েও যে মমতা ব্যানার্জির মনে এত মমতা, সেটা আমার জানতে পারলাম আজকে। নাম্বার ওয়ান, এত গালিগালাজ করেছেন, এত খারাপ কথা বলেছেন, আর এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো গণতন্ত্রের কথা বলেছেন। গণতন্ত্রে কোথাও লেখা নেই যদি রাজ্যপাল পরিবর্তনও করতে হয় তাহলে রাজ্য সরকারের সাথে কোথাও কথা বলতে হবে। নাটক কি কম ছিল? দেখুন, রাজ্যপালের এই হঠাৎ ইস্তফার কিছুক্ষণ আগেই রাজ্যসভার ভোটের মনোনয়ন পর্ব মিটেছিল এই রাজ্যের বিধানসভায়। সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী আর রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। মজা লাগছিল জানেন তো, ঠিক যেদিন ওই একজন পুলিশকর্তা থেকে মানে প্রাক্তন পুলিশকর্তা হয়ে তিনি আমাদের রাজনীতিতে চলে এলেন, অর্থাৎ পুলিশকর্তার থেকে রাজনীতিক হয়ে এলেন, ঠিক সেদিনই আবার আমাদের রাজ্যে
তিনি দিল্লি যাচ্ছেন, আমাদের রাজ্যে আরেকজন পুলিশ কর্তা চলে এলেন রাজ্যপাল হয়ে। কি অদ্ভুত, মানে কাকতালীয় কিনা, রাজনীতিতে অবশ্য কাকতালীয় কিছু হয় না, সবই একটা হিসেব টিসেব করে হয়, এর মধ্যেও নিশ্চয়ই কিছু হিসেব আছে, খুব পরবর্তী সময় হয়তো বোঝা যাবে। আর একই দিনে বিজেপির একমাত্র প্রার্থী হয়েছেন কে? রাহুল সিনহা। সবারই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ দেখুন ভালোই ভালোই মিটে গেছে, কিন্তু যিনি এতদিনের অপেক্ষার পর অবশেষে ওই সংসদের দরজা দেখতে পাচ্ছেন, সেই রাহুল সিনহাই অদ্ভুতভাবে ভুলভুলাইয়া জড়িয়ে পড়েন। সুবিধের জন্য তিনি মানে আরও বেশি করে, মানে এতদিন এতবার ধাক্কা খেয়েছেন, এবার একদম নিশ্চিত থাকার জন্য কোনো যাতে গণ্ডগোল না হয়, 4 মনোনয়নপত্র তিনি পূরণ করে নিয়ে গেছিলেন। এবার মজার কাণ্ড হচ্ছে সবকটাতেই কিছু না কিছু ভুল ধরা পড়েছে। বঙ্গ বিজেপির এক সময়কার রাজ্য সভাপতি রাহুল সিনহা তখন তো রীতিমতো টেনশনে পড়ে যান, তখন তাকে উদ্ধারে এগিয়ে আসেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ওই বর্তমান রাজ্য সভাপতির পুরনো রাজ্যসভার ফর্মটা খুঁজে বার করা হয়, আর তারপর সেটার থেকে বর্তমান রাজ্য সভাপতির পুরনো মনোনয়নের ফর্ম টুকে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল। কি মজার ব্যাপার না? রাজনীতিতে এরকম টোকাটুকির কথা কিন্তু অনেক সময় শোনা যায়। এই যেরকম নির্বাচন কমিশনের সামনে বামেদের ধর্ণা দেখে টোকাটুকির অভিযোগ তুলেছেন ওই সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতিকুর রহমান। যদিও সদ্য দল বদলে উল্টো কথা নিজের প্রাক্তন দলকে মানে সেই অর্থে আক্রমণ করতে গিয়ে নিজেও যথারীতি লোকজনের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেছেন। এবং এটা সব রাজনীতিকের জন্য এটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এত চট জলদি মত বদলানো, এটা তারা ভাবে না ঠিক আছে মানুষ ভুলে যাবে, ভুলে যায় হয়তো, যতদিন না ভোলে বা একটা জিনিস কোনো ক্ষেত্রেই তারা ভোলে না, এই মানুষটা কী করেছিল ভুলে যায়, কিন্তু এই মানুষটা যে বিশ্বাসযোগ্য নয় এটা কিন্তু মানুষের মাথায় থাকে, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। তো যাই হোক, প্রতিকূল বলেছিলেন, মানে খোঁচা দিয়ে বলেছিলেন বামেদের যে মমতা অভিষেকের দেখানো পথেই নাকি এবার রাস্তায় নেমেছে বামেরা উল্টো দাবি করতে পারেন, কারণ তারা আগে এই সিইও দপ্তরের সামনে ধর্নায় বসেছেন, এখনও ধর্না চলছে। বামেরা দাবি তুলেছেন ভোটার ছাড়া ভোট নয়, দাবি করেছেন ওই 60 লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি না হলে ভোট সম্ভব নয়। এবার বিচারাধীন ভোটার ইস্যুতেই তো কালকে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল মেট্রো চ্যানেলে এটা নিয়ে ধর্নায় বসবেন তিনি। এবার কে আগে কে পরে কে কাকে টুকছেন দেখুন, এটা নিয়ে আলাদা করে এই মুহূর্তে বলাটা কিছু সম্ভব না, কারণ শাসক তৃণমূল, বিরোধী বাম দুজনেই তো কাঠগড়ায় তুলছে কমিশনকে। একই ইস্যু, দুজনের এই নিশানাটা যখন এক, দুজনের ইস্যু যখন এক, তখন কে কাকে টুকছে সেটা ঠাহর করা কিন্তু সহজ নয়। বাদ দেওয়া হয়েছে ভোটার, যে কারণটা দেখানো হয়নি, এবং কারণ দেখালে জাস্টিসের জন্য কেউ মুভ করতে পারত। এদের কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কি করে হবে? আমাদের বক্তব্য বেঠিক এটা বলতে পারিনি। বামেদের হঠাৎ মনে হয়েছে যে তার তলা থেকে ওই ফুটকিটা একটু উঠিয়ে দেখাতে হবে। বাম আর রামের মধ্যে তো কোনো তফাৎ নেই, আমাদের নেত্রী বসবেন তার আগে একটু দেখাতে হবে। তাই এতদিন কোথায় ছিলেন? বাম আর তৃণমূল হচ্ছে জগাই মাথায়, ওই জগাই মাথায়কে করতে দিল, লাটাই আমাদের হাতে আছে, চিন্তা নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখুন এইভাবে ইস্যু চুরি হয়ে গেলে সবারই গায়ে লাগে। ওই বললাম না, রাজনীতিতে এই ইস্যুটাও একটা বড় ব্যাপার। সচরাচর আসলে কি হয়, ইস্যু প্রচুর, এটা বুঝেন, প্রচুর ইস্যু, জনগণের জন্য প্রয়োজনীয় ইস্যু প্রচুর, কিন্তু মুশকিল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ইস্যু, মানে যেগুলো আপনার আমার জন্য প্রয়োজনীয়, সেটাকে তো সব রাজনৈতিক দলও সযত্নে এড়িয়ে চলতে চায়। তারা তাদের মতো করে একটা ইস্যু খুঁজে নেয়। এবার সেই অল্প কয়েকটা ইস্যু যেটা আপনার আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সব সময়, সেই ইস্যুগুলো নিয়ে লড়াই করতে গিয়ে যদি দেখে সেই অল্প কয়েকটা ইস্যুর থেকেও ইস্যু বেহাত হয়ে যাচ্ছে, তখন তো গায়ে লাগে কিনা বলুন?
বোঝাই যাচ্ছে সেই রাগটা বেরিয়ে আসছে। কিন্তু এটাও বুঝিয়ে দিচ্ছে গোটা ব্যাপারটাই যে এসআইআর নিয়ে সব দল মানে শাসক বিরোধী সবাই যেভাবে রাজপথে নেমে পড়েছে, তাই তো বুঝিয়ে দিচ্ছে যে ভোট এসে গেছে। আর ভোট এলেই হ্যাঁ আরেকটা জিনিস আসে জানেন তো, কিন্তু তার আগে একটা কথা বলি, এটাও কিন্তু মাথায় রাখবেন। এই যে ঠিক যেরমভাবে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে বামেরা আসলেই মানে বলতে তো পারলেন না তারা ভুল বিষয় নিয়ে আন্দোলন করছে, কারণ একই ইস্যুতে তারাও আন্দোলন করছেন। সুতরাং বললেন যে তারা যে আসলে রাম নয়, রাম আর বাম এক, এইভাবেই তিনি ব্যাখ্যা করতে চাইলেন যে তাদের তলার থেকে ওই ফুটকিটা সরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সাময়িকভাবে বাম হওয়ার জন্যই এই আন্দোলনটা করছেন। এটা বললেন বটে, কিন্তু তার মনে কি আরেকটা টেনশনও চেপে বসছিল না? যে ইস্যুতে যে বক্তব্যটা বিমান বসু রাখলেন, কি বললেন, এই যে এত লাখ ভোটারের মানে 60 লাখ ছিল, এখন কমে 54 হয়তো আর কিছু কমেছে, এই যে এত সংখ্যক ভোটারের এখনও বিবেচনাধীন তাদের ভোটিং রাইটসটা, ভোট দেওয়ার অধিকারটা, সেটার যতক্ষণ না ফয়সলা হবে ততক্ষণ তো ভোট হতে পারে না। ততক্ষণ পর্যন্ত ভোট হতে পারবে না। এই দাবিটা যত বেশি উঠবে তত বেশি ওই বিজেপি নেতাদের মুখের হাসিটা চওড়া হবে। কারণ তারা বিভিন্ন সময় বঙ্গ বিজেপি নেতারা বারবার এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আমল দেননি। কিন্তু এখন এই বিভিন্ন দাবি দাওয়াই হোক বা বাস্তবিক কারণেই হোক, যেই ভোটারদের সম্পর্কে নিষ্পত্তি না হলে সত্যিই তো কী করে ভোট হবে, তখন তো সেটা নিয়ে আবার আইন আদালতের দ্বারস্থ কেউ না কেউ হয়ে যাবে, যে তার ভোটাধিকারের ফয়সলা না করে কিভাবে ভোটটা হচ্ছে আর কি। তো ভোট যদি এই সমস্ত চক্করে পেছোতে থাকে তাহলে তো অটোমেটিক আবার সেই রাষ্ট্রপতি শাসন। বিজেপি হাসবে কিনা বলুন? এবং যথারীতি তাতে চন্দ্রিমা ভট্টাচার্যরা যে আরেকবার ওই বাম আর রামের মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলবেন, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এইগুলো এখন চলবে, এটার জন্য মানসিক প্রস্তুতি নিন। কিন্তু দুশ্চিন্তার জায়গাটা তো এর সঙ্গে সঙ্গেই আসছে। এগুলো যত বোঝাবে ভোট আসছে, ততই আপনার মাথায় থাকবে ভোট এলেই তো হিংসা আসে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর কিন্তু আসতে শুরু করেছে। সেই ভোট হিংসায় আপাতত রাজনীতি থাক চাই না থাক, এটা তো বাস্তব যে কোথাও গিয়ে প্রশাসনিক বিষয়টা বা প্রশাসনিক আইন শৃঙ্খলার দিকগুলো ঠিকভাবে এখন আমাদের এখানটায় বলবৎ আছে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এটা সামান্য বচসার থেকে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে মালদার মানিকচকে। হোলির রাতে অল্প বয়সী কয়েকজন ছেলের মধ্যে বচসা, হঠাৎই সেখানে ওই স্থানীয় এক রেশন ডিলারের ছেলে বন্দুক বার করে গুলি চালিয়ে দিয়েছে। ভাবুন, অস্ত্রশস্ত্র কী পরিমাণ সহজলভ্য হয়ে গেছে আমাদের রাজ্যে। ভোটের আগে যদি এই রকম বিষয় হয়, একটা অরাজনৈতিক বিষয়েও যদি লোকে ইচ্ছে মতো বন্দুক বার করে ফেলতে পারে, তাহলে রাজনৈতিক বিষয় কি হবে ভাবুন তো। একটা বাচ্চা ছেলে, সে বন্দুক ছুঁড়েছে, 5 জনের গুলি লেগেছে, 1জন কিশোরের মৃত্যু হয়েছে। ভাবুন, এবং ঘটনাটা এতে থেমে থাকেনি। ছেলে বাবার লাইসেন্স রিভলভার নিয়ে এসে গুলি চালিয়েছে বলে উত্তেজিত জনতার রাগ গিয়ে পড়েছে বাবার ওপর। বাড়িতে হামলা চালিয়ে ওই রেশন ডিলারকে পিটিয়ে খুন করে দিয়েছে উত্তেজিত জনতা। মানে ছেলের কাজের খেসারত দিতে গিয়ে মরতে হয়েছে বাবাকে। এটা ঠিক, ওই লাইসেন্স রিভলভার অস্ত্র একটা নাবালক ছেলের হাতে কী করে গেল সেটার জন্য এটা তো বাবাকে দায় নিতেই হবে। কিন্তু সেই শাস্তি তো তাকে দেবে আদালত। জনতা, তার তো ওই আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা নয়, উচিত না, অধিকার কোথায়? কিন্তু সেগুলো, সেই অস্বাভাবিক ঘটনাগুলোই তো ক্রমশ দেখছি স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের চারপাশে। ভাবুন, একটা নাবালকের হাতে পৌঁছে যাচ্ছে গুলি ভর্তি রিভলভার, সে বন্ধুদের সঙ্গে সামান্য বচসাতে সেটা চালিয়ে দিচ্ছে, তাতে কেউ মারাও যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আবার জনতা বিচার করে তার বাবাকে পিটিয়ে মারা অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করে ফেলছে। কোথায় আছি বলুন তো আমরা?
বুধবার হোলির রাতে রং খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার মথুরাপুর কাহারপাড়ায়। এলাকার অল্প বয়সী ছেলেদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের 17 বছরের ছেলে গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতে 14 বছরের নাবালক সহ মোট 4 জন জখম হন। বালক সমর রজক, তার বাবা কালু, মা নমিতা সহ অরুণ মণ্ডল নামে আরও এক ব্যক্তি আহত হন। গুলিবিদ্ধ 5 জনকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 14 বছরের সমর রজকের। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা অভিযুক্তের বাবা রেশন ডিলার সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। সমীর গুপ্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিযুক্তের বাবা সমীর গুপ্তর। কিশোরের হাতে বন্দুক গুলি আসছে কোথা থেকে, যার জেরে প্রাণ গেল নাবালকের। তুমি তো গ্রামের লোক, গুলি চাষটা কেন করলো? যদি অন্যায় করে থাকে বাচ্চাগুলো তো তুমি থাপে থাপড় মেরে দিতা। তো লাইসেন্স বন্ধু আছে তো তুমি মার্ডার করে দেবা, এরকম তো ব্যাপার নাই। ভোট বাংলায় গুলিকাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একে অপরকে দুষছে তৃণমূল বিজেপি। সামান্য বচসা থেকেই গুলি, কেন এত অসহিষ্ণুতা? ঠিক বেঠিক না বুঝেই কেন আইন হাতে তুলছেন মানুষ? নিয়ন্ত্রণ কোথায়? উঠছে সেই প্রশ্ন। দেখুন, মানুষ কথায় কথায় আইন হাতে তুলে নেবে, অনায়াসে কাউকে পিটিয়ে মেরে ফেলার আগে দুবার ভাববে না, আইনের শাসন বলে কিছু থাকবে না। এই পরিস্থিতি কখন হয় যখন জানেন তো, যখন বলা হয় মাৎসন্যায় হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু থাকে না আর কি, একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ কি এই রকম একটা পরিস্থিতি তৈরি হোক এটাই চাইছে? যদি সেটাই হয় সেক্ষেত্রে যারা এটা চায় তাদের হাতিয়ার কি বেশিরভাগ ক্ষেত্রে, এদেশে শুধু না বিদেশে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের হাতিয়ার কি হয় জানেন? গুজব। যে কোনো যুদ্ধের সময় এই গুজব ঠেকানোটাও কিন্তু একটা বড় কাজ। কারণ কথায় বলে কি জানেন, যুদ্ধ জিততে হলে লড়াইয়ের 5% অস্ত্র দিয়ে লড়তে হয়, আর বাকি 95% লড়াই হয় প্রোপাগান্ডায়, মানে প্রচারের যুদ্ধ। আর সেই প্রচারের একটা হাতিয়ারই হয়ে যায় এই গুজব। আগে যুদ্ধের সময় প্রতিপক্ষের ছড়ানো ভুল তথ্য বা গুজব মোকাবিলা করতে প্লেন থেকে লিফলেট ছড়ানো হতো। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ইরাক যুদ্ধ পর্যন্ত ওই ট্র্যাডিশনটা কিন্তু চলেছে। আর এবার এ রাজ্যে ভোট যুদ্ধ সামনে, তো হয়তো তেমনই প্রচার জরুরি হয়ে গেছে। নাহলে দেখুন, গুজব তো ছড়াতে শুরু করেছে চারপাশে। বারবার দেখছি ছেলে ধরা গুজব ছড়ানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ধরে কাউকে না কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে। এই গুজব ঠেকাতে বিমান থেকে লিফলেট ছড়ানো তো যায় না, তাই জন্য টোটোয় চেপে মাইকে করে প্রচার করতে বেরোচ্ছে পুলিশ। গত কয়েকদিনে মালদার মুর্শিদাবাদে পর এরকম গণপিটুনির ঘটনা ঘটেছে। এবার খেয়াল করে দেখুন, এই গুজব মানে কিন্তু কোনো নির্দিষ্ট লোককে পিটুনি দেওয়া নয় বা তাকে মারাটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যে কোনো কাউকে একটা মেরে চারপাশে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করা, সবার মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, যাতে মানুষই আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। কারুর ঘাড়ে নির্দিষ্ট করে দোষ চাপানো যাবে না, কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে। এতে যার যা সুবিধে সে সেটা সেই ফাঁকে ঘোলা জলে মাছ ধরে চলে যাবে। তাই জন্যই পুলিশকে বাধ্য হয়ে টোটো নিয়ে বেরোতে হচ্ছে। কিন্তু এত প্রচার করেও এই গণপিটুনির ঘটনা, গুজব ছড়ানো, এগুলো ঠেকানো যাচ্ছে না তো। বুধবারও বড়ইয়ায় একজনকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়েছে। আশেপাশের আরও জেলার থেকে একই ধরনের এই ধরনের ঘটনার খবর আসছে। সব ক্ষেত্রেই কিন্তু ওই ছেলে ধরার গুজব ছড়ানো হচ্ছে। কয়েক বছর পিছিয়ে যান, 2019-এ ঠিক এই রকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবারও ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোনোটা প্রমাণিত নয়, কিন্তু গণপিটুনি চলেছে। গণপিটুনি ঠেকাতে শেষ পর্যন্ত রাজ্য বিধানসভায় একটা বিল পর্যন্ত এনেছিল। সেখানে গণপিটুনির ক্ষেত্রে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডের সাজার কথা বলা হয়। কিন্তু বিধানসভায় পাশ হলেও সেই বিল আজও আইনে পরিণত হয়নি। আজও সেই বিল রাজ্যপালের সইয়ের অপেক্ষায় আটকে রয়েছে। এবার রাজ্যপাল তো বদলে হয়ে গেল। আপাতত যিনি আসছেন তিনিও তো এই বিল আটকে রাখাতেই বিখ্যাত। সুতরাং এটাও এই মুহূর্তে আর যে অন্তত কিছু দিনের মধ্যে সেটা দিনের আলো দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই।
ভেবে দেখুন, বিল আটকে আছে, গুজব যথারীতি চলছে, আটকে নেই। বরং ভোটের বাংলায় গুজবের নামে যে ওই গুজব নামের যে একটা দৈত্য, বোতলের দৈত্য, সেটাকে আবার বোতলের ছিপি খুলে বার করে চারপাশে ছেড়ে দেওয়া হয়েছে। মানতলায় ছেলে ধরা বলে তাড়া করে গাড়ি উল্টিয়ে ডক্টর অনিতা দেওয়ান এবং তার সঙ্গিনীকে গণধর্ষণ এবং পরে অনিতা দেওয়ান এবং তার গাড়ির চালককে খুন করেছিল। সেই ইতিহাসগুলো একটু মানুষকে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ কড়া হাতে এসব মোকাবিলা হবে। এসব কোনো রকমভাবে ভোটের আগে এই ধরনের অসভ্যতা কাউকে করতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গে খুন যদি না হয়, সকালে উঠে পশ্চিমবঙ্গে একটা খুনের ঘটনা চোখের সামনে না দেখতে পান, আপনার ফিল হয় না যে আমি বাংলায় নেই? এই রাজ্যে মরে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা, বেঁচে থাকাটা হলো খবর। মানে ভোট যুদ্ধের গুজব বাংলায় চারপাশে শুধু গুজব, গুজবময়। এবার রাজনৈতিক তরজা হবে এটা নিয়ে, কিন্তু গুজব তো ইরান যুদ্ধেও ছড়াচ্ছে। আমেরিকা যুদ্ধে নেমেছে আর ইরান প্রতিদিন দাবি করছে কোন মার্কিন জাহাজ তারা ধ্বংস করলো, কতজন মার্কিন সেনা মারা গেলেন। এই খবরগুলো আমেরিকায় ছড়িয়ে পড়লে দেশে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হবে। তাই এলন মাস্কের এক্স হ্যান্ডেল নিয়ে বেশ কড়াকড়ি শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে জানেন? এবার থেকে এআই ভিডিও আপলোড করলে তার উল্লেখ করতে হবে, আর যদি উল্লেখ করা না হয়, যার অ্যাকাউন্ট তাকে সাসপেন্ড করা হবে। দ্বিতীয়বার একই অন্যায় করলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। মানে এটা তো পরিষ্কার, ট্রাম্পই হোক বা ইলন মাস্ক, তারাও কিন্তু গুজবকে যথেষ্ট ভয় পান।